চ্যাপ্টার 2 এর শুরুতেই আমরা জন উইককে দেখতে পাই যে কিনা একজন বাইকারকে ধাওয়া করছিল। অ্যাকচুয়ালি হয়েছে কি, প্রথম পর্বে ভিগোর ছেলে জনকে মেরেছিল এবং তার কুকুরকে একেবারে মেরেই ফেলেছিল, সেই সাথে তার গাড়িটাও কিন্তু নিয়ে গিয়েছিল। এরপর জন উইক তার কুকুর হত্যার প্রতিশোধ নেয় সেই ভিগো আর তার ছেলেকে হত্যা করে। তবে কুকুর হত্যার বিচার করেও সে কিন্তু তার গাড়িটি ফিরে পায়নি। অ্যাকচুয়ালি ভিগো জানতো যে জন তার গাড়ি নিতে ঠিকই আসবে, এই কারণে ভিগো সেই গাড়িটাকে তার ভাই আব্রাহামের কাছে পাঠিয়ে দিয়েছিল। আর জন এখন যে লোকটাকে ধাওয়া করছে এটা মূলত আব্রাহামেরই লোক। যাই হোক, কিছুক্ষণের মধ্যেই জন সেই লোকটিকে ধরে ফেলে আর তার আইডি কার্ডটা নিয়ে নেয়। আর এই কার্ড দিয়ে জন কি করবে সেটা একটু পরেই জানতে পারবেন। অন্যদিকে আমাদেরকে আব্রাহামের রাজ্য দেখানো হয়। আব্রাহাম মূলত চোরাচালানের কারবার করে আর কিন্তু আব্রাহাম তার সমস্ত মালপত্র এখান থেকে সরিয়ে নিচ্ছে, কারণ সে জেনে গেছে জন উইক জানতে পেরেছে জন উইকের গাড়ি তার কাছে রয়েছে। যে কোনো সময় জন এখানে চলে আসবে আর তার টর্নেডো শুরু করবে। তবে আব্রাহামের ম্যানেজার আব্রাহামকে বলে এত ভয়ের কিছু নেই, আমাদের যথেষ্ট ম্যান পাওয়ার রয়েছে, আমরা জনকে আটকে দেব। তবে ম্যানেজারের মুখে এমন কথা শোনার পর আব্রাহাম অনেক রেগে যায়। আব্রাহাম তার ম্যানেজারকে বলে, আরে তুমি জনকে কি আটকাবে? জন এমন একটা পার্সন যে শুধু একটা কুকুর ছানার জন্য আমার ভাই ভাতিজা সহ তাদের পুরো মাফিয়া সাম্রাজ্যকেই ধ্বংস করে দিয়েছে। আব্রাহাম আরো বলে জনকে আন্ডারওয়ার্ল্ডে বুগিম্যান হিসেবে ডাকা হয়। জন শুধুমাত্র একটা পেন্সিল দিয়েই একসাথে 3টা বড় বড় মাফিয়াকে শেষ করে দিয়েছিল। এইদিকে ততক্ষণে জন আব্রাহামের ডেরায় চলে আসে আর আব্রাহামের সকল লোককে মেরে ছাতু বানাতে থাকে। তখন জন আব্রাহামকে কল করে আর বলে আমার গাড়ি কোথায়? এটা শুনে তো ভাই আব্রাহামের পুরো হাত পা কাঁপতে শুরু করে। তবে কিছুক্ষণের মধ্যেই আব্রাহামের গ্যারেজে লুকিয়ে রাখা জনের গাড়িটা জন খুঁজে পায়। কিন্তু জন যখনই তার গাড়ি নিয়ে বের হতে যায় তখন আবার আব্রাহামের লোকজন তাকে দেখতে পায়। এবার শুরু হয়ে যায় এমন এক কার ফাইট যা দেখে আপনার মনে হবে এটা জনের গাড়ি নয়, এটা জনের আরেকটা অস্ত্র। গাড়িটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে কিন্তু জনের রাগ এখনো আগের মতোই তীব্র। চারদিক থেকে শত্রুরা আক্রমণ করলেও জন একে একে সবাইকে শেষ করতে থাকে। গাড়ির ভেতর থেকেই হোক বা বাইরে থেকে, কেউই জনের সামনে বেশিক্ষণ টিকতে পারে না। এভাবেই সবাইকে মারা শেষ করে জন এবার চলে যায় আব্রাহামের কাছে। আব্রাহাম তাকে দেখেই বুঝতে পারে হয়তোবা আজ তার জীবনের শেষ দিন। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো জন আব্রাহামের কাছে কোনো প্রকার প্রতিশোধ নিতে আসেনি। জন এখানে 2টা গ্লাসে মদ ঢালে, একটা আব্রাহামকে দেয় আর একটা নিজে নিয়ে বলে শান্তি। মানে জন এখন আর কোনো যুদ্ধ চায় না, জন শুধু তার গাড়িটা ফিরে পেতে চেয়েছিল। এটা শুনে আব্রাহাম অবাক হয়ে জিজ্ঞাসা করে তোমার মতো মানুষও কি শান্তি চায়? তখন জন উত্তর দেয় কেন, আমি কি মানুষ নই? আমিও শান্তি চাই। এরপরে জন সেখান থেকে তার গাড়ি নিয়ে চলে যায়। তবে আব্রাহামও বুঝে যায় যে জনকে শান্তিতে থাকতে দিলেই ভালো। পরের দিন জন তার পুরনো বন্ধু অরিলিওকে ডাকে, কিন্তু অরিলিও জনের গাড়ির অবস্থা দেখে একদম অবাক হয়ে যায়, কারণ যে গাড়িকে জন নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতো সেই গাড়ির এমন অবস্থা দেখে অরিলিও জিজ্ঞাসা করে বসে যে তুমি কি করেছো এই গাড়ির সাথে? জন কোনো ব্যাখ্যা না দিয়ে অরিলিওকে জিজ্ঞাসা করে তুমি এটা ঠিক করতে পারবে কিনা সেটা বলো। তখন অরিলিও জনকে জানায় আমার কাছে ঠিক হবে না, এমন কোনো গাড়ি দুনিয়াতে নেই। এরপরে জন গাড়ির চাবি তার হাতে দিয়ে বলে ক্রিসমাসের আগেই গাড়িটাকে ফেরত চাই। এবার জন তার অস্ত্রগুলো আবার সেই বেসমেন্টে লুকিয়ে রাখে। দেখে মনে হচ্ছিল সত্যিই জন তার অতীতকে পেছনে ফেলে শান্তিতে থাকতে চায়। কিন্তু ঠিক তখনই দরজায় কারো কর্নারার শব্দ শোনা যায়। দরজা খুলে জন দেখতে পায় সেখানে দাঁড়িয়ে আছে সেন্টিনিউ, যে কিনা আন্ডারওয়ার্ল্ডের একজন প্রভাবশালী ব্যক্তি। যাই হোক, সেন্টিনিউ তখন জনকে তার একটা কাজ করে দিতে বলে। তবে জন এখানে সরাসরি না করে দেয়, কেননা জন তার সেই পুরনো জীবনে আর ফিরে যেতে চায় না। তখন কোনো উপায় না পেয়ে সেন্টিনিউ বের করে আনে সেই পুরনো ব্লাড মার্কার। এই মার্কার সম্পর্কে একটু বলি। ধরেন আপনি আমার একটা কাজ করে দিলেন, এরপরে আমি আপনাকে একটা ব্লাড মার্কার দিলাম আর বললাম যদি কখনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার কাছে আসবে, আমি সাহায্য করব। এরপর আপনি যদি সেই ব্লাড মার্কার নিয়ে আমার কাছে আসেন, আমি যেই অবস্থায় থাকি না কেন আপনার ওই কাজ করে দিতে আমি বাধ্য। মানে এখানে না করার কোনো সুযোগ নেই। কিন্তু জন এবারও রাজি হয় না। জন বলে আমি এই জীবন ছেড়ে দিয়েছি, আমি শুধু শান্তিতে বাঁচতে চাই। এটা শুনে সেন্টিনিউ রেগে সেখান থেকে চলে আসে আর আসার পূর্বে জনকে বলে তোমার বাড়িটা অনেক সুন্দর। এর পরপরই বাইরে এসে সেন্টিনিউ একটা লকেট লঞ্চার দিয়ে জনের পুরো বাড়িকেই উড়িয়ে দেয়। কিন্তু সেন্টিনিউ জানতো না জন উইককে শেষ করা এত সহজ নয়। এত বড় বিস্ফোরণের পরেও জন এবং তার কুকুর সেখানে বেঁচে যায়। জন তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু তার বাড়ি ধ্বংস হতে দেখছিল। চোখের সামনে এভাবে সবকিছু শেষ হয়ে গেলেও সেই মুহূর্তে জনের কিছুই করার ছিল না। কিন্তু জনের চোখে মুখে প্রতিশোধের আগুন স্পষ্ট ছিল। এবার সেই আগুন নিয়েই জন চলে যায় কন্টিনেন্টাল হোটেলে দেখা করতে তার বন্ধু উইনস্টনের সাথে। এবার জন উইনস্টনকে বলে আমি সেন্টিনিউকে মেরে ফেলবো, কারণ সেন্টিনিউ আমার বাড়ি পুড়িয়ে দিয়েছে। তবে উইনস্টন জানে জন কি করতে যাচ্ছে, তাই সে জনকে থামিয়ে দেয়। উইনস্টন বলে তুমি যা করতে চাচ্ছ এটা এতটা সহজ হবে না জন, ও তোমার বাড়ি ধ্বংস করেছে ঠিক আছে,
আছে, তবে তুমি ভুলে যাচ্ছ তুমি তাকে ব্লাড মার্কার দিয়ে একটা প্রতিশ্রুতি দিয়েছিলে, যেটা তুমি কখনোই ভাঙতে পারবে না। কারণ হাই টেবিলের কিছু কঠোর নিয়ম আছে। প্রথমত, কন্টিনেন্টাল হোটেলের মধ্যে কোনো প্রকার রক্তপাত করা যাবে না। আর দ্বিতীয়ত, ব্লাড মার্কের মাধ্যমে দেওয়া কারো অঙ্গীকার কখনো ভাঙা যাবে না। আর যদি তুমি এই দুইটা নিয়মের একটা নিয়মও ভাঙো, তাহলে শুধু সেন্টিনিও না, পুরো হাই টেবিল তোমার শত্রু হয়ে যাবে। এখানে বলে রাখা ভালো, হাই টেবিল হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে শক্তিশালী সংগঠন, যারা হলো অপরাধ জগতের সমস্ত নিয়ম কানুন নিয়ন্ত্রণ করে, আর সবাইকে তাদের আদেশ মেনে চলতে হয়। কিন্তু জনের রাগ তখন কোনো নিয়ম মানার অবস্থাতেই নেই। সে আবারও বলে, আমি সেন্টিনিওকে মেরে ফেলবো। তখন উইনস্টনের কাছে আর কোনো উপায় থাকে না। সে বলে, ঠিক আছে, তুমি যদি তাকে মারতে চাও মারতে পারবে, কিন্তু তার আগে তাকে দেওয়া প্রতিশ্রুতি তোমাকে পূরণ করতে হবে। এরপর তুমি তাকে বাঁচিয়ে রাখবে না মেরে ফেলবে, সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। এই বিষয়ে হাই টেবিল আর নাক গলাবে না। এবার জন তার প্রিয় কুকুরটাকে চ্যারনের কাছে রেখে সে চলে যায় সেন্টিনিওর কাছে। সেখানে গিয়ে জানতে চায় তাকে কি কাজ করতে হবে। সেন্টিনিওর উত্তর শুনে জন নিজেও বুঝতে পারে সে এক কঠিন খেলায় জড়িয়ে পড়ছে। কেননা জনকে এবার সেন্টিনিওর নিজের বোন জিয়ানাকে হত্যা করতে হবে। কারণ সেন্টিনিওর বাবা ছিলেন হাই টেবিলের একজন গুরুত্বপূর্ণ সদস্য, কিন্তু তার মৃত্যুর পরে তার আসন খালি হয়ে যায়। আর সেই আসনে বসানোর জন্য হাই টেবিল নিজে থেকে বেছে নিয়েছে তার বোন জিয়ানাকে। কিন্তু সেন্টিনিও চায় না তার বোন জিয়ানা সেই ক্ষমতা পাক। তাই জিয়ানাকে সরিয়ে দিতে পারলে তার পথ পরিষ্কার হয়ে যাবে। তখন সেন্টিনিও উত্তরাধিকার হিসেবে সেই আসনে বসতে পারবে। কিন্তু সমস্যা হলো জিয়ানা থাকে রোম শহরে, এবং জিয়ানার সিকিউরিটি ব্যবস্থা এত হাই যে সেন্টিনিওর কোনো লোকের দ্বারা তাকে মারা সম্ভব হবে না। আর এই অসম্ভব কাজের জন্যই তার দরকার জনকে। কারণ জনই হলো সেই ব্যক্তি যে পুরো আন্ডারওয়ার্ল্ডের বিরুদ্ধে দাঁড়াতে পারে। কিন্তু জন তখনও জানতো না এই সিদ্ধান্ত তাকে এমন একটা যুদ্ধে নিয়ে যাবে যেখানে তার শত্রু একজন নয়, পুরো আন্ডারওয়ার্ল্ড। যাই হোক, জিয়ানাকে হত্যা করার কঠিন মিশন নিয়ে জন উইক এবার চলে যায় রোম শহরের উদ্দেশ্যে। রোম শহরে পৌঁছানোর পরে জন চলে যায় একটা ব্যাংকে। সেখানে তার লকার খুলে বের করে আনে সেই পরিচিত কালো স্যুট, যে স্যুট পরলে সবাই বুঝে যায় জন আবারও তার পুরনো রূপে ফিরে এসেছে। এবার জন চলে যায় রোমের একটা কন্টিনেন্টাল হোটেলে। কারণ এই হোটেল শুধু থাকার জায়গা নয়, এক ধরনের নিরাপদ আশ্রয়। আর আমরা তো আগেই জেনেছি যে কন্টিনেন্টাল হোটেলে কোনো রকম রক্তপাত চলে না। হোটেলে ঢোকার পরে জনের সাথে দেখা হয় কন্টিনেন্টালের ম্যানেজার রোসিলিওর সাথে। জন আর রোসিলিও একসময় খুব ভালো বন্ধু ছিল, তাই রোসিলিও জনকে হোটেলের সবচেয়ে সেরা রুমটা দিয়ে স্বাগত জানায়। এরপর শুরু হয় জনের আসল প্রস্তুতি। সে একটা টেইলর শপে যায়, যেখানে নিজের জন্য একটা স্যুট তৈরি করে। তবে কোনো সাধারণ স্যুট নয়, এটা ছিল বুলেট প্রুফ, যেটা যে কোনো মুহূর্তে জনের জীবন বাঁচাতে পারে। এরপর একটা লোকেশন স্টোর থেকে জিয়ানার বাড়ির নকশা আর একটা ডুপ্লিকেট চাবির ব্যবস্থা করে ফেলে। সেই সাথে একটা অস্ত্রের দোকান থেকে আধুনিক কিছু রাইফেল, কিছু পিস্তল আর কিছু নাইফ কিনে নেয়। আর এখানে একটা জিনিস পরিষ্কার হয়ে যায়, আন্ডারওয়ার্ল্ডে জন উইকের নাম কতটা ভয়ঙ্কর। জন যেখানেই যাচ্ছে সেখানেই সম্মান পাচ্ছে। কেউ তাকে খুনি হিসেবে দেখছে না, সবাই তাকে একজন কিংবদন্তি হিসেবে দেখছে। রাত নামার পরে জন নিজেকে প্রস্তুত করতে থাকে, সাথে করে অনেক গোলা বারুদ নিয়ে নেয়। সব কাজ হয়ে গেলে এবার জন যেতে শুরু করে জিয়ানার বাড়ির দিকে। তবে জন এখানে জিয়ানার বাড়ির পেছনের দরজা দিয়ে প্রবেশ করে, মানে সামনে দিয়ে ঢুকলে তো আর এত সহজে ঢোকা যাবে না, কারণ জিয়ানার পাওয়ারও তো কম নেই। পাওয়ার না থাকলে কি আর হাই টেবিলের সদস্য হতে পারে? কিন্তু বাড়ির ভেতরে ঢোকার আগে জন আশেপাশের বিভিন্ন জায়গায় তার রাইফেলগুলো লুকিয়ে রেখে দেয়। কারণ জন কখনো শুধু লড়াই করে না, সে আগে থেকেই পুরো যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখে। অন্যদিকে জিয়ানার বাড়িতে তখন চলছে বিশাল এক পার্টি, কেননা শীঘ্রই জিয়ানা হতে যাচ্ছে হাই টেবিলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। আর সেখানে উপস্থিত ছিল আন্ডারওয়ার্ল্ডের অনেক বড় বড় মাপের মানুষ। তবে এখানে জিয়ানার নিরাপত্তাও ছিল অসাধারণ, কেননা তার প্রধান দেহরক্ষী ছিল ক্যাসিয়ান, যে নিজেও জন উইকের মতোই একজন ভয়ঙ্কর হিটম্যান। এইদিকে জন গোপনে জিয়ানার বাড়ির মধ্যে প্রবেশ করে। তাই তো জিয়ানা যখন ফ্রেশ হতে যায় তখনই সে তার চোখের সামনে জন উইককে দেখতে পায়। জিয়ানা বুঝে যায় যে জন উইক তাকে মারতেই এসেছে। সে জনকে প্রশ্ন করে, তোমাকে এখানে কে পাঠিয়েছে আর তুমি কেন এই কাজ করছো? জন খুবই শান্তভাবে উত্তর দেয়, আমাকে তোমার ভাই পাঠিয়েছে, আর আমি এটা আমার ব্লাড মার্কারের জন্য করছি। তখন জিয়ানা বলে, আমরা তো একসময় ভালো বন্ধু ছিলাম। উত্তরে জন কিছুক্ষণ চুপ থেকে বলে, আমরা এখনো ভালো বন্ধুই আছি, কিন্তু সমস্যা হলো শুধু ব্লাড মার্কার। আর এই কথাটা কিন্তু প্রমাণ করে ভাই যে জন এই কাজটা নিজের ইচ্ছায় করছে না, সে নিয়মের কাছে বাধ্য। তখন জিয়ানা বলে, ঠিক আছে, তুমি আমাকে লাস্ট একটা কথা বলো, এই ব্লাড মার্কার দিয়ে যদি বলা
হতো তুমি হেলেনকে অর্থাৎ তোমার স্ত্রীকে হত্যা করো, তাহলে কি তুমি সেটাই করতে? কিন্তু জনের কাছে এই প্রশ্নের কোনো উত্তর ছিল না, কারণ জিয়ানা নিজেও বুঝেছিল এই নিয়ম যে শুধু অন্যদের জীবন নেয় তা না, এই নিয়ম জনের জীবনকেও ধ্বংস করে দিচ্ছে। কারণ জিয়ানাকে মারলে তো জনের পেছনে স্বয়ং হাই টেবিল লেগে যাবে, যার জন্য শেষ সিদ্ধান্তটা জিয়ানা নিজেই নেয়। সে তার বাথটাবে গিয়ে বসে আর নিজের হাতের শিরা নিজেই কেটে ফেলে, কারণ জিয়ানার বিশ্বাস ছিল এই শহরের সমস্ত সিদ্ধান্ত সে নিজেই নিয়েছে আর তার মৃত্যুর সিদ্ধান্তও সেই নিবে। জন তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু এই দৃশ্য দেখছিল, তবে কাজটা সে করেছে এটা প্রমাণ করার জন্য সে জাস্ট জিয়ানার মাথায় 2টা গুলি করে। এরপর জন সেখান থেকে চলে আসে, কিন্তু সে জানতো না এই একটা মাত্র হত্যাকাণ্ডই তাকে আরো বড় যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। যাই হোক, জন যখন সেখান থেকে চলে আসছিল তখনই তার সামনে এসে দাঁড়ায় জিয়ানার বিশ্বস্ত বডিগার্ড ক্যাসিয়ান। ক্যাসিয়ান শুধু জিয়ানার নিরাপত্তা রক্ষীই নয়, সে হলো জন উইকের পুরনো একজন বন্ধু। তাই তো ক্যাসিয়ান প্রথমেই জনকে শুভরাত্রি জানায়, কিন্তু জন তাকে জবাব দেয় আজকের রাতটা শুভ নয়, আজকে শোকের রাত। তখন ক্যাসিয়ানের একটু সন্দেহ হয়, মুহূর্তের মধ্যেই দুজনেই বুঝে যায় আর কথা বলে লাভ নেই। এবার শুরু হয় গুলির লড়াই। ক্যাসিয়ানের লোকজন জন উইককে চারদিক থেকেই ঘিরে ফেলে, কিন্তু জন যেন আগে থেকেই সবকিছুর জন্যই প্রস্তুত ছিল। একের পর এক শত্রুকে নিখুঁতভাবে শেষ করতে থাকে জন। তার প্রতিটা মুভমেন্ট এতটাই দ্রুত আর নিখুঁত ছিল যে মনে হয় প্রতিপক্ষের পরের ধাপও সে আগে থেকেই পড়ে ফেলেছে। অবশেষে জিয়ানার সকল লোকদেরকে মেরে জন যখন ফিরে আসছিল তখন সেন্টিনোর লোকজন তার উপর আবার আক্রমণ করে বসে, মানে সেন্টিনো জনের সাথে পল্টি নিল আর কি, যার ফলে আবারও শুরু হয় এক প্রাণঘাতী লড়াই। জন তার বুদ্ধি আর দক্ষতা দিয়ে একে একে সবাইকেই পরাস্ত করতে থাকে। কিন্তু প্রশ্ন হলো সেন্টিনো কেন জনকে মারতে চাইছে? কারণ সেন্টিনো খুব ভালো করেই জানে সে জনের বাড়ি ধ্বংস করেছে, যার প্রতিশোধ জন অবশ্যই নেবে। দ্বিতীয়ত, জিয়ানা হলো জনের ভালো বন্ধু, আর জনকে দিয়ে সেই জিয়ানাকেই হত্যা করিয়েছে আমাদের সেন্টিনো, যার কারণে জন আরো মরিয়া হয়ে উঠেছে। তাই জনকে শেষ করে দিতে নিজের লোকদেরকে পাঠিয়ে দিয়েছে সেন্টিনো। যাই হোক, সব বাধা পেরিয়ে জন যখন সামনে এগোচ্ছিল ঠিক তখনই তার মুখোমুখি হয় ক্যাসিয়ান। এবার শুরু হয় পুরো মুভির সেরা হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট। দুজনেই সমান দক্ষ, সমান ভয়ঙ্কর, কেউ কাউকে এক চুলো ছাড় দিতে রাজি নয়। আর মারামারি করতে করতেই তারা এবার গিয়ে পড়ে কন্টিনেন্টাল হোটেলে। তখন না চাইতেও তারা মারামারি থামাতে বাধ্য হয়, কারণ কন্টিনেন্টাল হোটেলে কোনো প্রকার মারামারি রক্তপাত করা যাবে না। এবার তারা একটা বারে বসে কথা বলতে শুরু করে। তখন ক্যাসিয়ান জনকে প্রশ্ন করে, জিয়ানাকে তুমি কেন হত্যা করলে? জন শান্তভাবে বলে, ওর ভাইয়ের কথায়, আর আমি এটা করেছি ব্লাড মার্কারের জন্য। ক্যাসিয়ান তখন জনকে বলে, চিন্তা করো না, তোমার মৃত্যু যেন বেশি কষ্টের না হয় সেদিকে আমি খেয়াল রাখবো, আমি তোমার মাথা বরাবর 2টা গুলি করব। জন তখন শুধু একটা কথাই বলে, ঠিক আছে, আমি অপেক্ষায় থাকবো। এরপর জন রাতে তার নিজের রুমে ফিরে যায়। ঠিক তখনই তার ফোনে কল আসে সেন্টিনো। তবে এবার জন অনেক রেগেছিল, কেননা সেন্টিনোই তাকে এই অবস্থার মধ্যে ফেলেছে। তাই সেন্টিনোর কোনো কথা না শুনেই জন তার ফোন কেটে দেয়। এতে করে সেন্টিনো আরো শিওর হয়ে যায় যে জন উইক তাকে কখনোই ছাড়বে না, যার কারণে সেন্টিনো এবার জনের মাথার ওপর $7 মিলিয়ন বাউন্টি বসিয়ে দেয়, মানে যে জনকে মারতে পারবে সেই পাবে $7 মিলিয়ন। এইদিকে জন ফোন করে তার বন্ধু উইনস্টনের কাছে। জনের কথা মতো উইনস্টন এবার সেন্টিনোর কাছে যায় এবং ব্লাড মার্কার ফিরিয়ে দেওয়ার কথা বলে, কেননা জন তার কাজ শেষ করে দিয়েছে, তাই এখন আর এই মার্কারের কোনো মূল্যই নেই। কিন্তু সেন্টিনো হাসতে হাসতে বলে, এটা ফিরিয়ে দিয়ে আর লাভ কি, জন তো আর বাঁচতে পারবে না। তখন উইনস্টন সেন্টিনোকে সতর্ক করে বলে, তুমি জানো না তুমি কি ভুল করেছো, তুমি একটা ক্ষুধার্ত সিংহকে জাগিয়ে তুলেছো, এখন সে শিকার না করা পর্যন্ত আর ফিরবে না। এইদিকে জন কন্টিনেন্টাল হোটেল থেকে বের হতেই চারিদিকে শত্রুরা তার উপর আক্রমণ শুরু করে। হয়তোবা তারা জানতো না যে তাদের সামনে রয়েছে আন্ডারওয়ার্ল্ডের বুগিম্যান, যাকে শেষ করা তাদের মতো চুনোপুটির কাজ না। তাই তো জন একে একে তার পেছনে আসা সমস্ত মাফিয়াদের সেখানেই শেষ করে দেয়। এবার জনের মুখোমুখি হয় সেই ক্যাসিয়ান। জন আর ক্যাসিয়ান এই দুজনের মধ্যে এবার শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই, কখনো বন্দুক দিয়ে, আবার কখনো ছুরি দিয়ে, কখনো ট্রেনের ভেতর। দুজনের মধ্যে শুরু হয়ে যায় বাঁচা মরার যুদ্ধ। শেষ পর্যন্ত জন ক্যাসিয়ানকে পরাজিত করে সেখান থেকে চলে যায়। এবার জন চলে যায় একটা ভিক্ষুকের কাছে আর তাকে বলে, আমাকে বাউরি কিং এর কাছে নিয়ে চলো। আসলে এটা কোনো ভিক্ষুক ছিল না, এটা ছিল বাউরি কিং এর এজেন্ট। তখন জনের পেছনে আসা 2জন হিটম্যানকে সেই লোকটা সেখানেই মেরে ফেলে। এবার বাউরি কিং প্রথমে জনকে ফার্স্ট এইড দিয়ে সুস্থ করে তোলে। এবার জন বাউরি কিং এর কাছে সাহায্য চায়। তখন বাউরি কিং বলে, তোমাকে সাহায্য করলে আমি কি পাবো, আর যদি তোমাকে আমি সেন্টিনোর হাতে তুলে দেই তাহলে আমি পাবো $7 মিলিয়ন। তখন জন তাকে বলে, শোনো, সেন্টিনো যদি একবার হাই টেবিলের ক্ষমতা পেয়ে যায়
তাহলে তুমিও শান্তিতে থাকতে পারবে না, কারণ সেন্টিনো তোমার আগে থেকেই শত্রু। আর এখন ও যদি একবার ক্ষমতা পায় তাহলে তো কোনো কথাই নেই। তবে জন এক সময় বাউরি কিং এর জীবন ভিক্ষা দিয়েছিল, যার জন্য বাউরি কিং তাকে সাহায্য করতে প্রস্তুত হয়ে যায়। সে সেন্টিনোর গোপন আস্থানা এবং সেখানে যাওয়ার গোপন পথ বলে দেয়। তবে যাওয়ার আগে বাউরি কিং জনের কাছে একটা পিস্তল সাথে 7টা বুলেট বিক্রি করে, আর প্রতিটা বুলেটের দাম নেয় $1 মিলিয়ন, মানে 7টায় $7 মিলিয়ন। মানে এখানে বাউরি কিং নিজের কাজটাও হাসিল করলো, সাথে জনকে সাহায্যও করলো। এক ঢিলে দুই পাখি আর কি। যাই হোক, জন সেই গোপন রাস্তা দিয়ে চলে আসে সেন্টিনিওর বাড়িতে। সেখানে তখন বিশাল পার্টি ছিল, বুঝতেই পারছেন, জিয়ানা মারা গিয়েছে, এখন হাই টেবিলে বসবে সেন্টিনো। কিন্তু জন একের পর এক সেন্টিনোর লোকজনকে মারতে শুরু করে। শুরু হয়ে যায় জন উইক বনাম সেন্টিনোর পুরো বাহিনীর যুদ্ধ। লড়াই করতে করতে তারা এবার পৌঁছে যায় এক বিশাল কাচের ঘরে, যেখানে ছিল হাইটেক প্রযুক্তির মিরর সিস্টেম, মানে চারিদিকেই আপনি আপনার ছায়া দেখতে পাবেন। এখানে রাস্তা খুঁজে বের করা খুবই মুশকিল। তবে জন তো আর শক্তি দিয়ে লড়াই করে না, সে সাথে বুদ্ধিও খাটায়, যার জন্য জন তখন সেই জায়গার বাস্তবতা বের করে ফেলে। এক এক করে সে সেন্টিনোর সকল লোককেই শেষ করতে থাকে। এটা দেখে সেন্টিনোর বডিগার্ড তাকে কন্টিনেন্টাল হোটেলে পাঠিয়ে দিয়ে সে নিজে আসে জন উইকের সাথে লড়তে। কিন্তু মেয়েটা জানতো না জন উইকের সামনে দাঁড়ানো মানে নিজের মৃত্যুকে ডেকে আনা। মুহূর্তের মধ্যেই জন তাকে পরাজিত করে আর সেখানেই মেরে ফেলে। এদিকে সেন্টিনো পালিয়ে চলে আসে কন্টিনেন্টাল হোটেলে আর উইনস্টনের কাছে সাহায্য চায়। তখন উইনস্টন বলে, আমি তোমাকে আগেই নিষেধ করেছিলাম, তুমি আমার কথা শুনলে না, এখন তোমাকে তোমার ভাগ্যের ওপর ছেড়ে দিলাম, বসে থাকো, দেখা যাক কি হয়। মানে জন আর যাই করুক, কন্টিনেন্টাল হোটেলের মধ্যে তো আর তাকে মারবে না। কিছুক্ষণ পরে জন সেখানে এসে হাজির হয়। অন্যদিকে তখন সেন্টিনো বসে বসে আরাম করে খাচ্ছিল আর জনকে শুধু টিটকারি করে কথা বলছিল। কিন্তু সেন্টিনো বুঝতে পারেনি জনের ধৈর্যের সীমা শেষ হয়ে গেছে। উইনস্টন জনকে শান্ত করার চেষ্টা করে, কারণ সে জানতো জন একবার ডিসিশন নিয়ে ফেললে সেটা না করে ছাড়বে না। তবে সেন্টিনো কিন্তু তখনও জনকে টিটকারি করেই যাচ্ছিল। তখন রেগে গিয়ে জন সেন্টিনোর কপাল বরাবর গুলি করে দেয়। সবাই অবাক। উইনস্টন বলে, জন, এটা তুমি কি করলে? জন তাকে উত্তর দেয়, ও যেটা শুরু করেছিল আমি সেটা শেষ করলাম। এরপর জন সেখান থেকে বেরিয়ে চলে যায় তার পোড়া বাড়িতে। সেখানে থাকা তার ওয়াইফের একটা নেকলেস আর একটা ছবি নিয়ে রাজার হালে একটা সোফার মধ্যে বসে থাকে। কিছুক্ষণ পরে সেখানে চলে আসে চ্যারন আর জনকে নিয়ে চলে যায় উইনস্টনের কাছে। উইনস্টন তখন জনকে বলে, তুমি হাই টেবিলের নিয়ম ভেঙেছো, কন্টিনেন্টালের ভেতরেই সেন্টিনোকে হত্যা করেছো, এখন হাই টেবিল নিজেই তোমার বিরুদ্ধে নেমেছে, তারা যে কোনো মূল্যে তোমাকে হত্যা করতে চায়। জন তখন তাকে প্রশ্ন করে, আমি তাহলে এখনো বেঁচে আছি কেন? তবে উইনস্টন বলে, আমার জন্য। এরপর উইনস্টনের একটা ফোনেই সেখানে থাকা সমস্ত লোকজন জায়গায় দাঁড়িয়ে যায়, মানে এরা সবাই এক একটা মাফিয়া, যারা জনকে মারার জন্য আশেপাশেই ঘোরাঘুরি করছে, শুধু অর্ডারের অপেক্ষা। যাই হোক, তখন উইনস্টন বলে, আমি তোমার জন্য সর্বোচ্চ 1 ঘন্টা সময় বাড়াতে পারবো, এর বেশি না, তোমাকে যা করার এই 1 ঘন্টার মধ্যেই করতে হবে। জন তখন উইনস্টনকে বলে, তাদেরকে বলে দিও আমার পেছনে যেই আসুক না কেন আমি কাউকে ছাড়বো না, এক এক করে সবাইকেই মেরে ফেলবো। কথা শুনে উইনস্টন শুধু বলে, নিশ্চয়ই। এবার জন উইক রাস্তা দিয়ে দৌড় শুরু করে। আশেপাশে থাকা সকল হিটম্যানরা তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে, কেননা শিকার শুরু হয়ে গেছে আর এবার শিকারই হলো জন উইক। আর এখানেই জন উইক চ্যাপ্টার 2 শেষ হয়ে যায়। কেমন লাগলো আপনাদের কাছে এই এক্সপ্লেইনটা অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়েন, সেই সাথে যদি কোনো মতামত থাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আর চ্যানেলটা ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।